হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাথ প্র্যাকটিস সেট 8। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। প্রথম অঙ্কটা বলছে যে এই সংখ্যাটি অ্যাট দ্য রেট চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 9 দ্বারা বিভাজ্য হবে, আমি তোমাদেরকে কি বলেছিলাম? 9 দ্বারা বিভাজ্য হবে কোনো সংখ্যা তখনই যখন সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2361@4 8। এটা হলো আমার টোটাল সংখ্যা। এবার এই অঙ্কগুলোর যদি যোগফল করি তাহলে কি হবে? 2 + 3 + 6 + 1 +@+4 + 8। এটা যদি করো, দেখো 2 3 হচ্ছে 5, 6 হচ্ছে 11, 11 12, 12 আর এদিকে কত 12, মানে কত 24 প্লাস অ্যাট দ্য রেট। তাহলে এখানে 24 এর এই অ্যাট দ্য রেটের জায়গায় এমন একটা কিছু অঙ্ক হতে হবে যেটা হলে এই টোটাল অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য যাবে। তো তুমি এখান থেকে অপশন থেকে দেখতেই পাচ্ছ, 2 যোগ করলে দেখো 24 + 2 26 হবে না, 3 যোগ করলে 24 + 3 27 হয়ে যাচ্ছে, সেটা 3 দ্বারা 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তো 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে মানে সংখ্যাটি, এই হোল সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে যদি অঙ্কগুলির যোগফলও 9 দ্বারা বিভাজ্য যায়। তো এখানে আমি যদি অ্যাট দ্য রেটের জায়গায় 3 বসিয়ে দিই তাহলে সেই সংখ্যাটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য যাবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট প্রবলেম বলছে কোনো সংখ্যার 4/5-এর সাথে সংখ্যাটির 45%-এর পার্থক্য 56। সংখ্যাটির 65% কত? দেখো, কোনো সংখ্যা, তাহলে আমি একটি সংখ্যা এক্স ধরে নেবো। ওকে, নেক্সট হচ্ছে কি, কোনো সংখ্যার 4/5, মানে সংখ্যাটি 4/5 মানে কি, এক্স ইন্টু 4/5। সেইটার সাথে সংখ্যাটির 45%-এর পার্থক্য 56। তার মানে এইটা যে সংখ্যা মাইনাস কত, সংখ্যাটির 45%, এক্স এর 45% মানে 45/100। এইটা কি বলে দিয়েছে? 56 বা 56। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি কাটাকুটি করো, তোমার এটা 5 দিয়ে গেলে 9, আর এখানে কত 20। তাহলে এখানে কত আসছে? 4x/5 মাইনাস 9x/20 ইকুয়ালস টু 56। তাহলে 5 আর 20 লসাগু কত হবে? 5 আর 20 লসাগু হবে 20, 4 দিয়ে যায় মানে 16x মাইনাস 9xই হবে, সমান সমান কত? 56। তাহলে এখান থেকে তুমি যদি এক্স বের করো কত হবে? 56 ইন্টু 20 ডিভাইডেড বাই কত হবে? 7। এটা কেটে গেলে 8 হয়ে যাবে, তো হয়ে যাবে 160। এটা কি আমার এক্স এর ভ্যালু হবে। তার মানে এইটা হলো আমার সংখ্যাটা। এবার বলছে যে সংখ্যাটির 65% কত হবে। তার মানে সংখ্যাটি পুরো টোটাল সংখ্যাটা মানে 100%, 100% মানে পুরো সংখ্যাটা নিজে 100% কত? 160। তাহলে 1% কত? 1% হচ্ছে 160 ডিভাইডেড বাই 100। আর 65% কত হবে? 65% সমান সমান 160 ডিভাইডেড বাই 100 ইন্টু 65। ওকে, এটা যদি কাটাকুটি করে 0 0 কাটবে, তারপরে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে কত? 13, আবার 2 দিয়ে কাটলে এটা কত? 8। 8 13 কত হবে আমাদের? 8 13 হয়ে যাবে 104। তো এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, তাহলে সংখ্যাটির 65% কত অ্যান্সার হচ্ছে? 104। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, লসাগু গসাগুর অঙ্ক। তিনটি সংখ্যার লসাগু 9570 হলে তাদের গসাগু কত হতে পারে। দেখো, গসাগু কত হতে পারে, তাহলে কোন সংখ্যার গসাগু কোনটা? গসাগু সেটাই, গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, আর লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমি লসাগু গসাগুর চ্যাপ্টার কিছুদিন পরেই করাবো, তখন দেখাবো। তাহলে কোনো সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, এক্স অনুপাত, ওয়াই অনুপাত, জেড, এটা যদি দেওয়া থাকে, আর কোনো সংখ্যার অনুপাতটা তখনই দেওয়া থাকবে যখন এই সংখ্যাটা বা এই সংখ্যাটা দিয়ে আর কাটাকুটি যাবে না। ঠিক আছে, তখনই সেটা শেষমেশ এসে অনুপাতে এসে ঠেকে। ঠিক আছে, শেষ ভ্যালু পর্যন্ত। তো এই সংখ্যাগুলোর যেটা গসাগু হবে, যদি সংখ্যাগুলোর গসাগু জেড হয়ে থাকে, তাহলে সংখ্যাগুলো ডিরেক্টলি হয়ে যাবে এক্স জেড অনুপাত ওয়াই জেড অনুপাত জেড ইন্টু জেড। বা এখানে জেড আছে, এটা গসাগু, তুমি জেড এর জায়গায় এটাকে ধরো এক্স ওয়াই, জেড আছে, ঠিক আছে জেডই ধরো, তাহলে জেড ইন্টু জেড। ঠিক আছে, তাহলে
এখানে জেড জেডটা কেটে গিয়ে কিন্তু এই অনুপাতটাই চলে আসছে, আর জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের গসাগু। ওকে, তো এইভাবে অনুপাতের ভ্যালুর সাথে গসাগুটাকে গুণ দিয়ে আমি সংখ্যাটাকে পেতে পারি। আর গসাগুটা কেন কাটে, কেননা গসাগুই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা সবগুলোর মধ্যে কমন থাকে, যে কারণে কেটে গিয়ে শুধু অনুপাতের এই এক্স ওয়াই এবং জেড এর মতো ভ্যালুগুলো বেঁচে থেকে এই অনুপাতটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে তিনটি সংখ্যার লসাগু যদি অত হয়ে থাকে তাদের গসাগু কত? তাহলে দেখো, তিনটি সংখ্যার লসাগু এত হয়েছে, এবার যদি এই সংখ্যাগুলো লসাগু আমাকে বের করতে হতো, তাহলে অবশ্যই জেড কমন চলে যেত, তারপরে ভেতরে পড়ে থাকতো এক্স ওয়াই জেড, এটা থেকে মানে নেমে আসতো কি এক্স ওয়াই আর জেডই নেমে আসতো, দিয়ে আলটিমেটলি হয়ে যেত এক্স ওয়াই জেড ইন্টু জেড, এইটা হয়ে যেত আমাদের কি লসাগু। ঠিক আছে, তার মানে এই জেডটা হচ্ছে একটা কমন টার্ম, যেটা গসাগু, যেটা সবার মধ্যে আছে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই অঙ্কে আমরা কি করব, এই অঙ্কে এই লসাগুটাকে যে অপশনটা দিয়ে ভাগ চলে যাচ্ছে সেই অপশনটাই হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কেননা গসাগু মানে তাদের লসাগু গুলোকে গসাগু দিয়ে ভাগ দিলে কি হবে, ভাগ যাবে। ওকে, তাহলে দেখো 11 দিয়ে যদি ভাগ করো তাহলে কি ভাগ যাবে, 11 আর 9570, তুমি 11 দিয়ে যদি ভাগ দাও, প্রথমে 11 88 হবে, 88 এর পর 77 থাকবে, তখন 11 দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে যাবে, 12 দিয়ে মোটেই যাবে না, 19 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, তো 11 হয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, তো যে অপশনটা দিয়ে সঠিকভাবে ভাগ যাবে সেই অপশনটাই আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে 2497 এর ক্ষুদ্রতম সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফল 5 6 4 এবং 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রথমত আমাদের কি বের করতে হবে, প্রথমত 5 6 4 আর 3 এর আমার লসাগু বের করতে হবে। এক দিয়ে কিছু দিয়েই যাবে না, কমন কি আছে, 2 দিয়ে কমন যাবে, তার মানে 5 3, তারপরে কি আসবে, 2 আসবে, আবার কি নামবে, আবার 3ই নামবে। ওকে, তাই এটা তুমি করতে পারো। ওকে, তাহলে দেখো এখানে যদি তুমি এটা নামো তাহলে কত আসছে, 5 আর 2 কত, 10, 10 3 30, 30 3 কত, 90, 90 2 কত, 180, তার মানে আমার লসাগু কত বেরিয়ে আসছে, 180। এইবার আমি কি করব, এইবার বড় সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ দেব, কোনটা, যে সংখ্যাটা দিয়ে বলেছে 2497 কে আমি ভাগ দেব 180 দিয়ে, তাহলে 180 প্রথমে 1 দিয়ে যাবে, 180 যদি নেমে থাকে নেক্সট কত নামবে এখান থেকে, এখান থেকে নামবে আমার 20 আর 69, 697, তারপরে এটা আবার তোমার কত দিয়ে যাবে, দেখো 697 আছে, 180 আছে, তো এটা কত দিয়ে যাবে, এটা যাবে মোস্ট প্রবাবলি, তোমরা দেখো ভালো করে, 180 আছে, 180 ডাবল করলে কত হচ্ছে, 180 ডাবল করলে 360, তারপরে কি 540, 540 পর্যন্ত যাবে, মানে 540, এর থেকে কি বেশি যাবে, মোটেই যেতে পারবে না। 60 আর 97 এ কত হচ্ছে, 60 আর 97 এ 157, এটা আমার পড়ে থাকছে। ওকে, তাহলে এই সংখ্যাটার সাথে এমন এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা যোগ করলে সংখ্যাটা কি হয়ে যাবে, টোটাল 180 দিয়ে যাবে, সেটা আমাদের দেখতে হবে। দেখো 157 সাথে 180 পর্যন্ত যেতে গেলে কত যোগ করতে হবে, তাহলে আমি করবো 180 মাইনাস 157, এটা যদি করি তাহলে আমার ডিভিশন আসছে 23, তার মানে কি এই সংখ্যাটার সাথে এই টোটাল সংখ্যাটার সাথে 23 যদি আমি যোগ করে দিই তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যাবে, টোটাল 180-র একটা গুণিতক হয়ে যাবে। আর এদের লসাগু গুলো হচ্ছে 180, তাহলে 180-র যেটা গুণিতক হবে সেটা 5 6 4 3 সব দ্বারা বিভাজ্য যাবে। ওকে, তার মানে 23 যোগ করলে সেই সংখ্যাটি কি হবে, 5 6 4 3 সবগুলো দ্বারা বিভাজ্য যাবে। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। বলছে নিচের কোন ভগ্নাংশটি 3-এর 4-এর থেকে বড়, 3-এর 4-এর থেকে বড় এবং 5-এর 6-এর থেকে ছোট? তাহলে প্রথম অপশনটাকে আমি চেক করব, অপশন নিয়ে চেক করব, 1-এর 2 আর কি আছে 3-এর 4। তাহলে এর মধ্যে বড় ছোট দেখতে গেলে আমি কি করব, প্রথমত এখানে 2 আছে আর তলায় 4 আছে, এই তলার দুটোকে সেম করতে হবে। ওকে, তাহলে তলার দুটোকে যদি সেম করতে হয়, এই 2কে যদি 4 করতে হয়, এটাকে কত দিয়ে গুণ দিতে হবে, এটাকে গুণ দিতে হবে 1/2,
2 কে 4 করতে হলে 4 করতে হবে, তাই 4 ওপরে, আর 2 কাটতে হবে তাই 2। তাহলে নিচেই যদি 4/2 দিয়ে গুণ দিই, ওপরেও 4/2 দিয়ে গুণ দেবো। কত হবে দিয়ে? 2/4 হয়ে যাবে। ঠিক আছে। আর ওপরে এদিকে কি আছে? 3/4, তাই তো। তাহলে 2/4 কি 3/4 থেকে বড়? মোটেই না। তাহলে 3/4 থেকে এটা 3/4ই বড় হচ্ছে। তার জন্য প্রথম অপশনটা আমার হবে না, কেননা 1-2 3-4 থেকে বড় নয়। নেক্সট অপশনটা যদি দেখো তুমি 2/3, তাহলে 2/3 আছে, আর একটা কি আছে? 3/4 আছে। তাহলে এই তলার দুটোকে সমান করতে হবে। তাহলে এর তলারটাকে এটা দিয়ে এবং এর তলারটাকে এটা দিয়ে গুণ দিলেই হবে। তাহলে সেটা যদি তুমি করো, তাহলে 2/3, 3কে 4 দিয়ে তলায় যদি গুণ দাও, ওপরেও গুণ দিতে হবে। সিমিলারলি ভাবে এখানে কি করব? 3/4। দেখো, তলাতে যদি তুমি 3 দিয়ে গুণ দেবে, কেননা এইটা দিয়ে এটাকে গুণ দিতে হবে, ইন্টু ওপরটাকেও তাহলে সেম দিয়ে গুণ দিতে হবে 3। কত আসছে? 8/12। আর এখানে কত? 9/12। তাহলে 9/12 অবভিয়াসলি বড়। তাহলে এখনো এই 2-3 দিকটা ছোট থেকে যাচ্ছে 3-4 থেকে, কারণ 2-3 থেকে 3-4 বড়। তাহলে 2-3 এখনো পর্যন্ত 3-4 থেকে বড় হচ্ছে না, এটাও ক্যান্সেল হয়ে গেল। নেক্সট আমি 4-5 অপশনটা নেব। দেখো, 4/5 আর 3/4। ঠিক আছে, 3/4। তাহলে এখানে কি হচ্ছে? এখানে প্রথমে আমি যদি 5 আর এই 4কে 5 দিয়ে গুণ দিই, আর এই 5কে এই দিক দিয়ে গুণ দিই, তাহলে এটা থেকে বেরিয়ে আসবে আমার, এই আগের প্রসেসে গুণটা তুমি যদি করো, তাহলে এটা থেকে বেরিয়ে আসবে আমার কত? 16/20। আর এটা থেকে বেরিয়ে আসবে কত? এটা থেকে বেরিয়ে আসবে 15/20। তার মানে 16/20 আমার কি বড় হচ্ছে, তার মানে 4/5 3/4 থেকে বড়। ওকে, তাহলে এই অপশনটা আমার এখানে স্যাটিসফাই করছে। নেক্সট হচ্ছে 5/6 থেকে আবার ছোট হতে হবে। তাহলে 5/6 থেকে যদি ছোট হতে হয়, তাহলে 4/5 এবং 5/6 সাথে আমি কম্পেয়ার করব। ওকে, এটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই সিমিলারলি ভাবে এই 6কে 5 দিয়ে, এই 5কে 6 দিয়ে, তাহলে এটা যদি 6 দিয়ে গুণ দিই, তাহলে হবে 24/30। আর এটা যদি গুণ দিই, তাহলে কত হবে? এটা গুণ দিলে হবে তোমার 25/30। তার মানে এটা বড়। তার মানে দেখো, 5/6 থেকে এটা ছোট হচ্ছে, কিন্তু 3/4 থেকে এটা বড় হচ্ছে। তো অপশন সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা এইভাবে ক্রস চেক করে করতে পারো, এবং যারা একটু ম্যাথে অ্যাডভান্স আছে তারা কিন্তু এইভাবে ডিরেক্টলি দেখেই অ্যান্সার করে ফেলতে পারে, কেননা 1/2 মানে 0.5, আর 2/3 মানে 0.66, আর 3/4 যেটা 4/5 মানে হচ্ছে 0.8। ওকে, আর তোমার 9/10 মানে 0.9। তো এইখানে তুমি এইখানে দশমিকের ভ্যালুগুলো টোটাল প্রথমেই বের করে নিলে, আর এখানে 3/4 মানে হচ্ছে 0.75, আর একটা 5/6 মানে তুমি করতে পারো 0.875। এইগুলো ভ্যালুগুলো জেনারেলি যারা খুব ভালোভাবে ম্যাথ প্র্যাকটিস করো, তাদের এই ভ্যালুগুলো মুখস্থ থাকবে। দেখো, অবভিয়াসলি 0.5 7/5 থেকে ছোট, 0.66 7/5 থেকে ছোট, 0.8 7/5 থেকে বড়, এবং 0.8 8 7/5 থেকে ছোট। তো 0.8-এর রেসপেক্টে যেটা এসছে, মানে এই 4/5-এর রেসপেক্টে যেটা এসছে 0.8, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবে ডিরেক্টলি তোমাদেরকে মনে থাকলেও কিন্তু ডিরেক্টলি কয়েকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু অঙ্কটাকে করতে পারো। তো চলো যাওয়া যায় নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো, আবৃত দশমিকের একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে। তো আবৃত দশমিকে বলছে 0.36 এর মাথায় বারকে p/q আকারে প্রকাশ করো। তাহলে আমি আগের দিন আবৃত দশমিকের ফুল কোর্সে, সেখানে কোর্সে দেখিয়েছি কিভাবে করবে। 36ই নেবে, মাইনাস দেখো কিছু নেই, মানে কারোর শূন্যর মাথায় বার নেই, শুধু জিরোই আছে, তার জন্য মাইনাস শুধু 0 যাবে। আর তলায় কি হবে? যটার মাথায় বার আছে ততগুলো 9 হবে, আর যতগুলোর মাথায় থাকবে না ততগুলো শূন্য হবে। এখন দশমিকের পরে কিন্তু বার নেই এমন কোনো সংখ্যা নেই, তার জন্য শুধু দুটো 9ই হবে এখানে। তার মানে অপশন হয়ে যাবে 36/99 আমাদের অ্যান্সার হবে। কিন্তু অপশানে এটাও আছে, আবার কাটাকুটি করে আছে, তো আমরা এটাকে কাটাকুটি করে দেখবো। হুট করে কিন্তু তোমরা 36/99 অ্যান্সার করে দেবে না, তাহলে কিন্তু ঠিকও হতে পারে জেনারেলি, কিন্তু তোমার কাটাকুটি করে নিয়ে তারপরেই দেবে অ্যান্সারটা কত হবে। ওকে, দেখো যদি কাটাকুটি করি, 9 দিয়ে করলে এটা 4 দিয়ে কাটবে, আর এটা 11।
তার মানে কি 4/11, তার মানে এখানে 4/11 সিম্পলিফাই করে দেওয়া আছে, তার মানে তোমার কাছে এই সিম্পলিফাইড অ্যান্সারটাই চাইছে। ওকে, তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট প্রবলেম কি বলছে দেখো, বলছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 আপ টু 10 স্কোয়ার ইকুয়ালস টু 385 হলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডট 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 20 স্কোয়ার ইকুয়াল টু কত হবে। দেখো এখানে কি বলছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 স্কোয়ার, এটা কত হবে। তাহলে এখান থেকে যদি 2 স্কোয়ার তুমি কমন নাও তাহলে এটা 1 স্কোয়ার হয়ে যাবে। আর এখানে দেখো টু 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 ইন্টু টু, তাই তো 2 × 2 মানে 4, তার মানে এখানে কত পড়ে থাকছে 2 স্কোয়ারই পড়ে থাকছে। নেক্সট আবার কি 2 × 3, তাহলে এখানে কি 3 স্কোয়ার পড়ে থাকছে প্লাস ডট 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 2 × 10, তাই তো তার মানে কি এখানে 10 স্কোয়ার এটা পড়ে থাকছে। তাহলে এখানে 2 স্কোয়ার বেরিয়ে আসলো, 2 স্কোয়ার মানে কত 4, আর এই টোটালটার ভ্যালু আমার দেওয়া আছে কত 385। তাহলে এই দুটো গুণ করলে কত হয়ে যাবে, এই দুটো গুণ করলে তোমার অ্যান্সার হয়ে যাবে 1540। ওকে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, 1540 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, a প্লাস 2b ইকুয়াল টু 6 এবং ab ইকুয়াল টু 4 হলে 2/a প্লাস 1/b ইকুয়াল টু কত হবে। দেখো এ বি ইকুয়ালস টু কত দেওয়া আছে 4, এখান থেকে আমি কি a এর ভ্যালু বের করে নেবো, a মানে কত 4/b, ঠিক আছে। আর এখানে আর একটা ইকুয়েশন দেওয়া আছে a প্লাস 2b ইকুয়াল টু 6, এখানে আমি কি করব a এর ভ্যালু বসিয়ে দেবো 4/b প্লাস 2b ইকুয়ালস টু 6, এটা যদি কাটো তাহলে হবে 2/b প্লাস b ইকুয়ালস টু 3। এখান থেকে তুমি যদি বের করো এটা b তলায় আসবে, তারপরে কি 2 প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3, তার মানে এখানে আসবে বি স্কোয়ার মাইনাস 3b প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা আসছে। এখান থেকে তুমি যদি সীতার আচার্যের সূত্র প্রয়োগ করো তাহলে তোমার বি এর ভ্যালু কত আসবে, বি এর ভ্যালু আসবে, সূত্র হচ্ছে কি মাইনাস বি মানে -3, -3 মাইনাস অফ -3 3 হয়ে যাবে, প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বা 8/2a, এটা তাহলে 3 প্লাস মাইনাস কত, আমি এই ফর্মুলাটা পরে একদিন ভালো একটা করে ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে এখানে কত আসছে /2, তার মানে বি এর ভ্যালু কি কি আসছে 2 একটা আর একটা 1 একটা। ওকে, তাহলে বি এর ভ্যালু 2 এর রেসপেক্টে a এর ভ্যালু কত আসছে সেটা আমাদের দেখতে হবে, আর বি এর ভ্যালু 1 এর রেসপেক্টে a এর ভ্যালু কত আসছে। তাহলে a এর ভ্যালু আসছে যখন b এর ভ্যালু 2, তখন a এর ভ্যালু কত হবে, a এর ভ্যালু 2 হবে। যখন b এর ভ্যালু 1, তখন a এর ভ্যালু কত হবে, তখনও a এর ভ্যালু কত হবে 4 হবে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমাদেরকে প্রথমে বি এর ভ্যালু 2 আর a এর ভ্যালু যখন 2, তাহলে তখন সেটা যদি আমাদের যেটা অ্যান্সার চেয়েছে সেখানে বসাই তাহলে 2/a প্লাস 1/b, এখানে যদি আমরা বসাই তাহলে দেখো 2/a, এর ভ্যালু কত 2, তার মানে কি 1 প্লাস b এর ভ্যালু কত 4, b এর ভ্যালু কত 2, 1/2, এখান থেকে 3/2 একটা অপশানে আছে। তো এই হয়ে গেল আমরা প্রথম একটা অপশান নিয়ে আমরা করে দেখলাম, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা অপশান নিয়ে করে দেখবো, সেটা হচ্ছে 1 আর 4, যদি বি এর ভ্যালু 1 আর এর ভ্যালু 4 হয় তখন কি হবে। তখন যদি করি তাহলে হচ্ছে 2/a প্লাস 1/b আছে, এর ভ্যালু কত হবে না, এর ভ্যালু হবে 4, তাহলে 2/4 প্লাস বি এর ভ্যালু কত হবে, তখন বি এর ভ্যালু হবে 1, তাই তো 1। তাহলে এটা কি, এটাও হয়ে গেল 1/2 প্লাস 1 ইকুয়াল টু কত 3/2। ওকে, তার মানে কি তুমি দুটো রেসপেক্টেই সেই 3/2টাই অ্যান্সার আসছে। ওকে, তো হয়ে যাবে 3/2 আমাদের অ্যান্সার। সাপোজ একটা রেসপেক্টে হয়তো অন্য কোনো অ্যান্সার আসলো যেটা এর মধ্যে নেই, কিন্তু আরেকটা রেসপেক্টে 3/2 আসলো, তো তখন তোমরা 3/2টাকে কিন্তু অ্যান্সার করে আসবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, খুব সিম্পল একটা অঙ্ক, এই অঙ্ক তোমাদেরকে আমি আগেও করেছি, এটাকে আমাদের একটু একটু করে 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 এগিয়ে যেতে হবে। দেখো এখানে 225-এর যদি আন্ডার রুট বের করো, √225 যদি বের করো তাহলে এটা আসবে 15, তাহলে এই 15টা ডিরেক্টলি 155 এর সাথে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। সেই যুক্ত হওয়ার পর এই টোটালটা থেকে কি বেরিয়ে আসবে, এই টোটালটা থেকে বেরিয়ে আসবে 169। 169 এর মাথায় আন্ডার রুট থাকলে এখান থেকে কি 13 বেরিয়ে আসবে, 13 প্লাস 108 কত হয়ে যাবে, 13 প্লাস 108 হয়ে যাবে তোমার কত, 13 প্লাস 108
কত হবে 13 প্লাস 108 তুমি যদি করো 121 121। তা 121-এর মাথায় রুট তুমি যদি করো তাহলে আবার 11 আসবে, 11 এই 25-এর সাথে যুক্ত হয়ে যাবে, তাই তো এই 11 25-এর সাথে যুক্ত হয়ে গিয়ে কত আসবে এটা 36। তাহলে 36-এর মাথায় আবার আন্ডার রুট, এই আন্ডার রুট মানেই হচ্ছে 6, তার মানে এর সাথে আবার 6 যুক্ত হয়ে যাবে, 6 যুক্ত হয়ে কত হবে এটা 16 হবে। তাহলে 10 প্লাস 16 কত হচ্ছে 10 প্লাস 6 16, 16-র মাথায় আন্ডার রুট মানে কত অ্যান্সার আসবে আমাদের 4 অ্যান্সার আসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর আগের একটা প্র্যাকটিস সেটও আমি এই ধরনের একটা অঙ্ক করিয়েছি তোমাদেরকে। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, অ্যাভারেজের অঙ্ক। বলছে যে যদি সপ্তাহের প্রথম 4 দিনের গড় উষ্ণতা, সপ্তাহের 4টে দিন আছে, ধরো সানডে থেকে শুরু, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে প্রথম 4টে যে দিন আছে তাদের গড় উষ্ণতা কত 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ভালো কথা। বলছে যে নেক্সট 3 দিনের গড় উষ্ণতা কত হবে, যার জন্য ওভারঅল গড় উষ্ণতা কত হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওভারঅল 40 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হলে এই প্রথম 4 দিনের জন্য আরো কত ডিগ্রি এক্সট্রা লাগবে, 1 ডিগ্রি ইন্টু 4 কত লাগবে না 4 ডিগ্রিতে এক্সট্রা লাগবে শুধু প্রথম 4 দিনে মেকআপ দেওয়ার জন্য। ওকে, আর প্রথম 4 দিনে মেকআপ দেওয়ার জন্য 4 ডিগ্রি এক্সট্রা লাগছে। আর লাস্টের 3 দিনে কত আছে, লাস্টের 3 দিনে ধরো 40 তো থাকতেই হবে, মোটামুটি অ্যাভারেজ 40 তো থাকতেই হবে, কিন্তু ওভারঅল 40-এর সাথেও আরো 4 ডিগ্রি অ্যাড হতে হবে। এই 4 ডিগ্রিটা এই 3 দিনের মধ্যে ডিস্ট্রিবিউট হতে হবে। তাহলে বাকি সপ্তাহের 3 দিনের উষ্ণতা কত হয়ে যেতে হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস কত 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড বাই 3। ওকে, তার মানে কত 41.3 ডিগ্রি সেন্টিগ্রেড আমার কি হতে হবে, আমার বাকি 3 দিনের উষ্ণতা হতে হবে, তাহলে সেটা ওভারঅল 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এসে দাঁড়াবে। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, কোন সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে সেটি 196 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটা এক্স ধরে নেব, তাহলে কি হচ্ছে এক্স এর সাথে কত গুণ করলে 15 গুণ করলে সংখ্যাটি কত বৃদ্ধি পাচ্ছে 196 বৃদ্ধি পাচ্ছে। তার মানে 15x মাইনাস এক্স, এই দুটোর ডিফারেন্সই কি 196, এটাই বলছে। তার মানে 14x সমান সমান 196, x সমান সমান 40। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হয়ে যাবে আমার 40। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, 10 বছর আগে কি হয়েছে, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তাহলে পিতার বয়স যদি পুত্রের বয়স যদি x থেকে থাকে, পিতার বয়স ছিল 3x, এটা কি 10 বছর আগে। আর বলছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 10 বছর পর পুত্রের বয়স কত হবে, 10 বছর আগে ছিল x, তাহলে 10 বছর পরে হবে 10 বছর আগেরটাকেও মেকআপ দিতে হবে প্লাস আরো 10, তার মানে কি x প্লাস 20, এটা 10 বছর পরে পুত্রের বয়স, এটা পুত্রের বয়স। আর পিতার বয়স কত 3x প্লাস কত 20। ওকে, দিয়ে বলছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তার মানে পিতার যেটা বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এইটা আমাদেরকে রিলেশন দিয়ে দিয়েছে, এখান থেকে লিখতে পারি 2x প্লাস 40 ইকুয়াল টু কত 3x প্লাস 20। তাহলে x ইকুয়াল টু কত আসছে আমাদেরকে 20 আসছে। ওকে, তার মানে কি বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে 10 বছর আগে এটা ছিল, তাহলে বর্তমান বয়স তাদের হচ্ছে x প্লাস 10 আর কত x প্লাস 10 আর কি আর হচ্ছে 3x প্লাস 10। ওকে, তাহলে পিতার পুত্রের বয়সের অনুপাত, প্রথমে পিতা হবে তারপরে পুত্র হবে, তাহলে পিতার বয়স কত হয়ে যাচ্ছে 3x প্লাস 10, x এর ভ্যালু যদি বসিয়ে দাও কত হবে 3 ইন্টু এক্স মানে কত 60 70, 70 হচ্ছে পিতার বয়স, আর পুত্রের বয়স কত এক্স মানে 30। ওকে, তাদের অনুপাত কত হবে 70:30, এটা কত হবে কেটে গেলে 7:3। তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাত কত আছে বর্তমানে 7:3। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য হয় বড় সংখ্যাটির 20%, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত। দেখো দুটি সংখ্যার পার্থক্য হয় বড় সংখ্যাটির 20%। ওকে, তাহলে ধরো দুটি সংখ্যার পার্থক্য যদি বড় সংখ্যাটির 20% হয়, তাহলে বড় সংখ্যাটা তুমি ধরে নেবে, বড় সংখ্যাটা x। ওকে, তাহলে বড় সংখ্যাটা যদি x হয়
বড় সংখ্যার পার্থক্য কত, বড় সংখ্যার 20%, বড় সংখ্যার 20% মানে 20/100, মানে x/5 হচ্ছে তাদের পার্থক্য। ঠিক আছে, যদি ছোট সংখ্যাটি 20 হয়, ছোট সংখ্যাটি 20 মানে কি, তাহলে বড় সংখ্যা থেকে বড় সংখ্যা ছোট সংখ্যার পার্থক্য যেটা আছে সেটা বিয়োগ দিলেই সেটা কি 20 ছোট সংখ্যা হবে, এটা হচ্ছে। তার মানে এখান থেকে 5 আর কি 5x - x ইকুয়াল টু কত, 20। সেখান থেকে x এর ভ্যালু তোমার কত আসবে, x এর ভ্যালু আসবে আমার কত, x এর ভ্যালু আমার আসবে 25। ওকে, আশা করি এখানে তোমরা কাটাকুটিটা ঠিকঠাক করে করে নেবে, দেখবে 25 আসবে। ওকে, তাহলে x এর ভ্যালু আমার 25 আসছে। তার মানে কি হচ্ছে যে বড় সংখ্যাটি কত ছিল, বড় সংখ্যাটি ছিল আমাদের 25, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে কোনো জিনিস 100 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 15 টাকা লাভ করলো, তার শতকরা কত লাভ হলো। তাহলে কি হচ্ছে, একটা ব্যক্তি 100 টাকায় জিনিসটাকে বিক্রি করছে, তার মানে কি বিক্রয় মূল্যই হয়ে যাচ্ছে কত, বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। 100 টাকায় বিক্রি করে তিনি 15 টাকায় লাভ করছে, তার মানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 15, তার মানে 85। ওকে, তার মানে কি তিনি 15 টাকা লাভ করছে কত টাকার উপরে, সবসময় বলেছি ক্রয় মূল্যের উপরে লাভ করে, 85 টাকার উপর 15 টাকা লাভ করছে, আর 100 টাকার উপর কত করবে, ইন্টু 100, কাটাকুটি করলে 3 আর এটা 17, তার মানে আসবে আমার 17/11/17%। এটা হচ্ছে আমার লাভের পার্সেন্টেজ, খুবই ইজি অঙ্ক, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3টে পাইপ এ বি সি একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, পাইপগুলি একসঙ্গে 2 ঘন্টা কাজ করার পর সি কে বন্ধ করা হলো। এ বি অবশিষ্ট অংশকে 7 ঘন্টায় পূর্ণ করলে সি একা কতক্ষণে ভর্তি করে। তাহলে দেখো প্রথমত আমাদেরকে এ বি সি, দেখো এ বি সি কতক্ষণ চললো, এ বি সি 6 ঘন্টায় পূর্ণ করে, পাইপগুলি 2 ঘন্টা কাজ করার পর সি বন্ধ হলো, অবশিষ্টটা এ আর বি 7 ঘন্টায়, তার মানে কি এ প্লাস বি প্লাস সি 4 ঘন্টায় যে কাজটা করতে পারছিল, বি প্লাস সি কত 7 ঘন্টায় সেই কাজটা করছে। অবশিষ্ট কাজটা এ প্লাস বি প্লাস সি থাকলে 4 ঘন্টায় করে নিত, কিন্তু বি আর সি কত 7 ঘন্টায় করছে। তাহলে আমরা যেরকম লসাগু কখন করি, তখনই তো করি যখন এ 20 দিনে করে, বি 30 দিনে করে, তাহলে এ 20 আর বি 30, তারপর লসাগু করি। তো সেম কাজ থাকলেই এই লসাগু মেথডটা কিন্তু আসবে। ওকে, তাহলে এদের লসাগুটা হয়ে যাবে কি আমাদের টোটাল কাজ, কত হয়ে যাবে, টোটাল কাজ বা টোটাল ক্যাপাসিটি। ওকে, এখানে কাজ না, এখানে ক্যাপাসিটি বলা হয়েছে, এখানে পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক এটা, তো এখানে ক্যাপাসিটি বলা হয়েছে। চৌবাচ্চার ক্যাপাসিটি কত, 4 সাথে 28 ইউনিট আমার চৌবাচ্চার ক্যাপাসিটি, আর তোমার কত 4 ঘন্টায় পূর্ণ করে আর 7 ঘন্টায় পূর্ণ করে। ওকে, তাহলে 4 ঘন্টায় যদি 28 ইউনিট পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করার ক্ষমতা কত, 7 ইউনিট, 28/4। আর বিআরসি এর বিআরসি না, এটা বি আর এ হবে, আই থিঙ্ক বি আর এ, কেননা সি চলে গেছে, এ আর বি হবে, এ প্লাস বি হবে। ঠিক আছে, তো এ আর বি এর ক্ষমতা 7 ঘন্টায় পূর্ণ করে 28 ইউনিট, তার মানে 1 ঘন্টায় কত করবে, 4 ইউনিট। তার মানে সি এর ক্ষমতা কত, সি এর ক্ষমতা এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা 7 ইউনিট 1 ঘন্টায় করা, আর এ আর বি এর ক্ষমতা 4 ইউনিট, তার মানে সি এর ক্ষমতা হচ্ছে এ প্লাস বি প্লাস সি থেকে এ আর বি এর ক্ষমতা বাদ দিয়ে দিলেই হবে, তার মানে 7 - 4 কত হয়ে যাবে, 3 ইউনিট আমার কি হয়ে যাচ্ছে, সি এর ক্ষমতা। এখন হচ্ছে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি দেখো মোটেই 28 ইউনিট নয়, 28 ইউনিট তো অবশিষ্টটা, তার আগে কিন্তু 2 ঘন্টা পর্যন্ত এ আর বি আর সি তিনজনে কিন্তু পূর্ণ করেছে, তাই তো। তাহলে সেই 2 ঘন্টায় যতটা পূর্ণ করছে সেটাও তাদের ক্যাপাসিটি, 2 ঘন্টায় কতটা পূর্ণ করছে, 2 × 7, এইটা হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি, কত হবে 42 ইউনিট আমার হচ্ছে টোটাল ক্যাপাসিটি। আর সি 1 ঘন্টায় পূর্ণ করতে পারে 3 ইউনিট, তাহলে সি এর টাইম কত লাগবে, সি এর টাইম কত লাগবে, সি এর টাইম লাগবে 42 ইউনিট টোটাল, আর 3 ইউনিট 1 ঘন্টায়, তার মানে সি এর টাইম লাগবে 14 আওয়ার্স, 14 আওয়ার্স টাইম লাগবে কার, সি এর, অপশন সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, একটি বাঁদর একটি খুঁটিতে 6 মিটার উপরে ওঠে, একটা বাঁদর আছে একটা খুঁটিতে কি করছে, সে 6 মিটার উপরে উঠছে। তো এই যে খুঁটি আছে, সে কি করছে 6 মিটার উপরে উঠছে, আবার
3 মিটার সে নেমে যাচ্ছে। তার মানে আফটার অল 2 মিনিটে সে কতটা উঠছে? 3 মিটার উঠছে, তাই তো? 2 মিনিটে সে আফটার অল কতটা উঠছে? 3 মিটারই উঠছে, ঠিক আছে? 2 মিনিটে সে 3 মিটারই উঠছে, ঠিক আছে? তাহলে 2 মিনিটে সে যদি 3 মিটার উঠে থাকে, টোটাল খুঁটিটার লম্বা কত? 60 মিটার, ঠিক আছে? দেখো, এই 60 মিটার টোটাল খুঁটিটার লম্বা থাকলে প্রথমত সে এক লাফে যতটা ওঠে সেটা প্রথমে বাদ দেবে, কেননা শেষ মিনিটে সে একবার উঠে গেলে আর নামবে না, ঠিক আছে? তাহলে শেষ মিনিটে সে 6 মিটারই যদি ওঠে, প্রথমত এই 60 থেকে অঙ্কটার করার নিয়মটাই হচ্ছে এরকম, 60 থেকে 6 বাদ দেবে। তাহলে 60 থেকে 6 যদি বাদ দাও কত? 54 মিটার সে পর্যন্ত কি করবে? উঠবে নামবে, উঠবে নামবে। ওকে, 54 মিটার উঠে গেলে পরের মিনিটটাতেই সে কি করে যাবে? লাফিয়ে 60 মিটার পর্যন্ত উঠে যাবে, তখন আর তার নামার কোনো প্রশ্ন আসছে না। তাহলে 54 মিটার উঠতে তার কত টাইম লাগবে? দেখো, 3 মিটার উঠতে 2 মিনিট টাইম লাগে, তাই তো? 3 মিটার উঠতে 2 মিনিট টাইম লাগে, তাহলে 54 মিটার উঠতে কতটা টাইম লাগবে? তাহলে 54 মিটার উঠতে অবশ্যই প্রথমে কতটা টাইম লাগবে? দেখো, 3 মিটার উঠতে কত টাইম লাগে? 2 মিনিট, ঠিক আছে? উইকিং নিয়মে যদি করো তাহলে 1 মিটার উঠতে কত টাইম লাগবে? 2/3 মিনিট। আর 54 মিটার উঠতে কত টাইম লাগবে? 2/3 ইন্টু 54 মিনিট, এটা কত হয়ে যাবে? 34 মিনিট। তাহলে 34 মিনিট তার 54 মিটার উঠতে লেগে যাচ্ছে, আর লাস্ট কি উঠছে? সে 6 মিটার উঠে যাচ্ছে, দিয়ে টোটাল কত? সে 60 মিটার উঠে যাচ্ছে। তাহলে তার টোটাল টাইম কত লাগছে? 34 প্লাস 1, টোটাল 35 মিনিট তার টোটাল টাইম লাগছে। ওকে, অপশন বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। নেক্সট বলছে, কোনো আসলের বার্ষিক 3.34% সুদের হারে 2.23 বছরের সরল সুদ 210 টাকা হবে। কোন আসলের? তাহলে আমি এই সুদ আসলের অঙ্কে তোমরা পিআরটি বাই 100 দিয়েও করতে পারো, কিন্তু তাতে আরো কমপ্লিকেটেড আমার মনে হয়। তার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম অন্য একটা প্রসেস ফলো করতে। সেটা কি? প্রথমত সুদের হার এবং বছরটাকে ডিরেক্টলি গুণ করে ওভারঅল সুদের হারটাকে তুমি বের করে নিতে পারো। তাহলে 3.34% মানে হচ্ছে 4 3 4 12 আর 3 কত? 15/4%। আর বছরটা কত? 2.113 বছর মানে হচ্ছে 3/3 এত ইয়ার্স। তাহলে ওভারঅল সুদের পার্সেন্ট ক্যাপিটাল আর ইকুয়াল টু কত? 15/4 ইন্টু 7/3, 3 এটা কাটলে 5, কত? 35/4% আমার কি হচ্ছে? ওভারঅল সুদের হার হচ্ছে। তো এই এত পার্সেন্ট টাকাটাই কি হচ্ছে? 210 টাকা হচ্ছে, ঠিক আছে? আর 100% আমার টোটাল আসল, তার মানে কি 35/4% মানেই হচ্ছে 210 টাকা। তাহলে 1% মানে কত হবে? 210 ডিভাইডেড বাই 35/4। আর 100% মানে কত হবে? 210 ইন্টু, এটা উল্টে গেলে কি 4/35 হয়ে যাবে, আর 100 এর জন্য ইন্টু 100। ওকে, তাহলে এটা যদি তুমি করো, এটা যদি কাটো, এটা এখানে 6 হয়ে যাবে, দিয়ে অ্যান্সার আসবে 2400। তার মানে কি 2400 টাকা তার টোটাল 100% হচ্ছে। তো 2400 টাকা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 2400 টাকা আসলের উপর আমার এত পার্সেন্ট সুদের হারে এত বছরে 210 টাকা সুদ হচ্ছে। ওকে, নেক্সট দেখো, এখানে একটা একক স্থানীয় অঙ্ক। তোমরা আশা করি অঙ্কটাকে খুব সুন্দরভাবে করতে পারবে, খুবই সহজ অঙ্ক। দেখো কি বলছে, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে যেটা আছে সেটা এই একের মাথায় যাই থাকুক একক স্থানীয় অঙ্ক 1 আসবে। তারপরেরটা দেখো ইনটু আছে, 2 এর মাথায় যেটা থাকবে সেটাকে প্রথমে 4 দিয়ে ভাগ দিয়ে দেখতে হবে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে দেখো 484 ডিরেক্টলি 4 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, তাহলে 2 to the power 4 কি হয়? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 2 2 4। এখান থেকে 2 to the power 4 এর মানে কি হয়? এটা একক স্থানীয় অঙ্ক 6 বেরিয়ে আসে, ঠিক আছে? আমি তোমাদের একক স্থানীয় অঙ্কে খুব ভালো করে বুঝিয়েছি। তাহলে এটার জন্য আসছে আমার কত? 6, আর এটার জন্য 1, আর এটার জন্য কত আসবে? 7 4 3 2, এটাও 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তার মানে 7 to the power 4 মানে কি? 7 to the power 4 মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, মানে হচ্ছে
9 আর 9, ওকে 9 9 গুণ করলে কত 1, তার মানে একক স্থানীয় অঙ্ক এখানে 1 বেরিয়ে আসছে। ওকে, তাহলে এখান থেকে এটা যদি তুমি করতে থাকো তাহলে কত হবে 1 ইন্টু 6 প্লাস 1, তার মানে কত হয়ে যাবে 7 হয়ে যাবে আমার একক স্থানীয় অঙ্ক। দেখো একক স্থানীয় অঙ্ক আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমের প্রথম ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়েছি। যারা এখনো ভিডিওটিকে দেখোনি তারা অতি অবশ্যই গিয়ে ভিডিওটাকে দেখে নাও, তাহলে সেখান থেকে তোমাদের আশা করি একক স্থানীয় অঙ্কে আর কোনো ডাউট থাকবে না। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম একটা পরিমিতির অঙ্ক দেওয়া আছে। পরিমিতির অঙ্কে কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2, এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে একটি বর্গক্ষেত্রের কর্ণ কত 4√2, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি হয় সমান হয়। আর বর্গক্ষেত্রের কর্ণ কি, কর্ণ সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, এটা হয় বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে সেই ক্ষেত্রে কি বলেছে, √2 ইন্টু বাহু ইকুয়ালস টু কত 4√2, √2 কেটে গেলে কি হবে a ইকুয়ালস টু 4, তার মানে বর্গক্ষেত্রের বাহু কত আমার 4 হয়ে যাবে। ওই বর্গক্ষেত্রে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে ওই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এই 4 সেমি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল কত হয়ে যাবে, a স্কয়ার সমান সমান হবে 16 সেমি স্কয়ার, এটা হয়ে যাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এর দ্বিগুণ, মানে 16 ইন্টু 2 কত হবে 32 সেমি স্কয়ার, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 32 সেমি স্কয়ার হয়, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এ হয়, তার মানে কি আমাদের শর্তানুসারে কি হবে, ক্যাপিটাল এ স্কয়ার সমান সমান 32, তার মানে ক্যাপিটাল এ সমান সমান √32, √32 মানেই হচ্ছে কত তোমার 16 ইন্টু 2, তার মানে কি 4√2, এটা কি হচ্ছে আমার সব থেকে ওই 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 যে ডবল ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে √2 ইন্টু বাহু। ওকে, তাহলে √2 বাহুর দৈর্ঘ্য কত 4√2, তাহলে এটা করলে কত হচ্ছে 8 সেমি হয়ে যাচ্ছে তার আমার কি কর্ণের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট বলছে তিনটি তামার ঘনক যাদের ধার 6 সেমি 8 সেমি ও 10 সেমি গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলে তার কর্ণের দৈর্ঘ্য কি হবে। তাহলে ঘনক বা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো, আর উচ্চতা স্কয়ার বা লম্ব স্কয়ার। আর ঘনকের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তার জন্য কি হয়ে যাবে √ a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে ধারের স্কয়ার প্লাস ধারের স্কয়ার প্লাস ধারের স্কয়ার, তাই তো। যে ওখান থেকে a স্কয়ার থেকে একটা a বেরিয়ে আসবে আর এখানে 3 থাকবে, তার মানে √3 ইন্টু a ঘনকের কি হয়ে যাবে, √3 ইন্টু a ঘনকের কর্ণের দৈর্ঘ্য। দেখো তাহলে এই ধার বিশিষ্ট ঘনকগুলোকে যদি যুক্ত করে একটা ঘনক তৈরি হয়, তাহলে সেই যে ঘনকটা হবে তার আয়তন কত হবে, তার আয়তন সমস্ত ঘনকগুলোর মেটেরিয়ালের যুক্ত হয়ে যাবে, তার মানে কি যে নতুন ঘনক তৈরি হবে তার আয়তন হবে 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব। তাহলে 6 কিউব মানে কত, 6 কিউব মানে হচ্ছে আমার কত 216। নেক্সট 8 কিউব মানে কত, 8 কিউব মানে আমার হচ্ছে 512। 10 কিউব মানে কত, 10 কিউব মানে হচ্ছে আমার 1000। ওকে, তার মানে এই তিনটাকে যদি তুমি যোগ করে দাও কত হবে 216 প্লাস 512 প্লাস 1000 যোগ করলে হবে 1728। ঠিক আছে, তাহলে কি আসছে না, নতুন যে ঘনক তৈরি হচ্ছে তার যদি বাহু যদি a হয়ে থাকে, তার মানে কি a কিউব সমান সমান শর্তানুসারে বলতে পারো 1728। আর 1728 এটারই যদি তুমি কিউব রুট বার করো তাহলে কত হবে, কিউব রুট বার করলে হবে 12, কেননা 144 ইন্টু 12 করলে 1728 আসবে। ওকে, তাহলে a হয়ে যাবে কত, এ হয়ে যাবে, এটাকে অ্যাকচুয়ালি এইভাবে করে আর কি, এটাও একটা রুলস, এটা এইভাবে তিনটাকে ভেতরে নিয়ে নেয় 1728 এইভাবে লেখা হয়, আবার এইটাকে এইভাবে লেখা হয় যে 1728 মাথায় কত 1/3, এবার 1728 মানে 12 কিউব, তাহলে 12 কিউব ইন্টু 1/3, 3 3 কেটে গেল দিয়ে এখান থেকে কত হলো 12,
তার মানে এই যে গলানোর ফলে যে ঘনকটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্য কত হলো না 12 সেমি। 12 সেমি হয়ে গেল গলানোর পর সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য। এবার তার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্য না সিম্পলি কি √3 ইন্টু বাহু, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে √3 ইন্টু 12, মানে 12√3 সেমি হয়ে যাবে আমার নতুন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সো থ্যাংক ইউ, এই ভিডিওতে এই পর্যন্ত। এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 8। এখানে আমি ডিসকাস করলাম 20টা কোয়েশ্চেন নিয়ে। আশা করি তোমরা ঠিকঠাক করে প্রিপারেশন করছো। আমি যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এগুলো তোমাদের জন্য, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা স্ট্রিক্টলি ফলো করো এগুলোকে। এবং তোমরা যারা এই সমস্ত ভিডিওর এবং সলিউশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাকে এই নাম্বারে তোমার নাম ও হাই লিখে মেসেজ পাঠাবে, আমি তোমাদের একটি গ্রুপে অ্যাড করে নেবো, সেখান থেকে তোমাদেরকে পিডিএফ গুলোকে প্রোভাইড করে দেবো। ওকে, তো এই ভিডিওটা অনেকদিন পরে আসছে, কেননা আমার শরীরটা একটু অসুস্থ ছিল এবং আমি বাইরে ছিলাম। তো তোমরা ভিডিওটা রেকর্ডেড যখন শুনছো তখনই বুঝতে পারবে যে আমার শরীরটা এখনো ঠিক নয়। তো তার সত্ত্বেও তোমাদেরকে আমি কথা দিয়েছি যে তোমাদেরকে ভিডিও দেব, তো ভিডিও আসতে থাকবে। এবং এরপরে ফুল কোর্সের যে নেক্সটে তোমাদের ফ্র্যাকশনের যে পার্ট 2 আছে, পার্ট 2 এর ভিডিও খুব অতি শীঘ্রই আসবে এবং নেক্সটে প্র্যাকটিস সেটের ভিডিও আসবে। তো তোমরা পাশে থাকো, আমি তোমাদের সাথে অলওয়েজ কানেক্টেড আছি। ওকে, সো থ্যাংক ইউ ভিডিওটাকে দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবং চ্যানেলটাকে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে প্রতিটা নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলের এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে। অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করো, তাহলে আমিও মোটিভেটেড পাবো এবং মোটিভেটেড ফিল করব এবং তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারবো। এবং ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং কোন কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।